আসসালামু আলাইকুম স্টেপ সায়েন্স চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। অ্যাডমিশন ক্র্যাশ কোর্সের আজকে আমরা এইচএসসি হায়ার ম্যাথ ফার্স্ট পেপারের যে স্পেশাল এক্সামটা ছিল তার সলভটা দেখব। এর মধ্যে 10টা কোয়েশ্চেন ছিল, যার মধ্যে আমরা 4টা কোয়েশ্চেনের সলভ এটাতে দেখাবো, আর বাকি 6টা কোয়েশ্চেনের সলভ আলাদা আলাদা ভিডিওতে আমাদের চ্যানেলে আপলোড করা আছে। সেগুলোর লিঙ্কগুলো আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, কারণ প্রত্যেকটা কোয়েশ্চেনের পিছনে অনেক সুন্দর সুন্দর কথা আছে। সো একটা ভিডিওতে যদি দেই আমি পুরো একদম বড় হয়ে যাবে, এর জন্য আলাদা করে আমি দিয়ে দিছি। আর একটা কথা হচ্ছে, এই কোয়েশ্চেনগুলোর সলভ দেখার আগে অবশ্যই ডেসক্রিপশন বক্সে এই কোয়েশ্চেনগুলোর এক্সামের লিঙ্ক আছে, সেই লিঙ্ক থেকে আগে নিজে থেকে ভেবে যদি আসা যায়, অথবা এখনো পজ করে যদি দেখা যায় যে এই কোয়েশ্চেনগুলো কিরকম বা তুমি কতটুকু পারো, তাহলে তোমার জন্য আরো বেশি ইফেক্টিভ হবে। তো আমরা শুরু করি। আপাতত 1 থেকে 300 পর্যন্ত সংখ্যাগুলোর যে তিনটি সমষ্টি 3 দ্বারা বিভাজ্য তাদেরকে কতভাবে বাছাই করা যায়। আচ্ছা, 1 থেকে 300 না ভেবে আমরা যদি 1 থেকে 10 পর্যন্তই ভাবি, দেখো 1 থেকে 10 পর্যন্ত তিনটা সংখ্যা, যে তিনটা সংখ্যা করে তুমি নিবা, এদেরকে যোগ করে 3 দ্বারা বিভাজ্য, মানে বুঝতেছো কি পরিমাণ তোমাকে খাটনি এটার পিছনে খাটতে হবে তোমাকে। তাহলে তোমাকে যা করতে হবে টেকনিক্যালি আগাতে হবে। আচ্ছা, একটা জিনিস চিন্তা করো তো, 1 থেকে 1, 2, 3, তারপর 4, 5, 6, এই যে একটা প্যাটার্ন ফলো করে আমি এখানে 3টা সেটে যদি ভাগ করি, একটা হচ্ছে এক্স, একটা হচ্ছে এক্স প্লাস 1, আর একটা হচ্ছে এক্স প্লাস 3। তো এক্স এর মান যদি 1 হয়, দেখো 1, 2, 3, তারপর হচ্ছে 4, তাহলে এটা 5, তারপর 6, মানে 3টা সেট হবে। আর 3টা এই সেট গঠন করার সাথে সাথে দেখো চমৎকার একটা জিনিস আসবে। যদি তুমি এই 3টাকে যোগ করো, কত হয়? এক্স প্লাস এক্স প্লাস 1 প্লাস এক্স প্লাস 2, মানে হয় 3x প্লাস 3। এটা কি 3 দ্বারা বিভাজ্য? তার মানে তুমি এখানে র্যান্ডমলি এই 3টা সংখ্যা নিলে তোমার 3 দ্বারা বিভাজ্য হবেই। আচ্ছা, যদি তুমি 3টা এই কলাম থেকে নাও, x প্লাস এক্স প্লাস এক্স, 3টা এই কলাম থেকে নিলে 3x, 3 দ্বারা বিভাজ্য। এখান থেকে নিলে x প্লাস 1, x প্লাস 1, x প্লাস 1, x প্লাস 1, মানে হচ্ছে তোমার 3x প্লাস 3, এটাও 3 দ্বারা বিভাজ্য। আবার এখানেও সেম হবে। তার মানে আমরা যদি 3টা গ্রুপে ভাগ করি, তাহলে এই গ্রুপ 3টার মধ্যে আমরা কয়টা কালেকশন নিতে পারতেছি? এখান থেকে 3টা করে নিলেও 3 দ্বারা বিভাজ্য, এখান থেকে 3টা করে নিলেও 3 দ্বারা বিভাজ্য, এখান থেকে 3টা করে নিলেও যোগ করার পর 3 দ্বারা বিভাজ্য। আচ্ছা, আমি যদি কিছু সংখ্যা দিয়ে বোঝাই তোমাদেরকে, এটা আমি ধরলাম 1, তাহলে এটা অটো হয়ে যাবে 2, এটা অটো হয়ে যাবে 3, এটা 4, এটা 5, এটা 6, এটা 7, এটা 8, এটা 9, ডট 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 ডট, এখানে লাস্ট সংখ্যাটা হবে 300, এখানে হবে 299, এখানে হবে 298। ঠিক আছে, এখন একটা জিনিস চিন্তা করে দেখো, 147 যোগ করলে কত হয়? 12, 12 হচ্ছে 3 দ্বারা বিভাজ্য। 258 যোগ করলে কত হয়? 12, 3 দ্বারা বিভাজ্য। 369 কত হয়? 9, 18, 3 দ্বারা বিভাজ্য। যদি এই কলাম থেকে, আচ্ছা এখন অনেকে বলতে পারো আমি 147 নিব না, আমি কি করব? 7 এর পর এখানে 9, এখানে 10 আসবে, আমি 1410 নিব। নাও 14 আর 10 যোগ করলে কত হয়? 5, 15, মাস্ট মিলবেই। ঠিক আছে, আচ্ছা, তার মানে কেন আমরা এই ক্যাটাগরি ওয়াইজ 3টা ভাগে ভাগ করলাম সেটা বুঝাইলাম। এখন আমরা সিলেকশন করব, বাছাই করব। 1 নম্বর বাছাই, এখান থেকে আমি কতগুলো সংখ্যা আছে বলো? যেহেতু 1 থেকে 300 পর্যন্ত সমান 3 ভাগে ভাগ করছি, 100টা সংখ্যা আছে। তার মানে এখান থেকে আমি যদি 100C3, 100টার মধ্যে যে কোনো 3টা আমি নেই, তাহলে তাদেরকে যোগ করলে আমি 3 দ্বারা বিভাজ্য পাবো। এখান থেকেও সেম 100C3, এখান থেকেও সেম 100C3। 100C3 সংখ্যা মানে সংখ্যা হবে, যেমন 147, এটা যোগ করলে একটা সেট হয় না, ওরকম 100C3 সংখ্যক সেট হবে যাদেরকে তুমি 3 দ্বারা বিভাজ্য পাবা। সেম। এখন এই কলামগুলা শেষ। এরপর দেখি এইভাবে সারি অনুযায়ী যদি যাই, 1, 2 যোগ করলে কত হয়? 3, 3 আর 3 কত? 6, 3 দ্বারা বিভাজ্য। 7 আর 8 কত? 15, 15 আর 9 কত? 24, 3 দ্বারা বিভাজ্য। তার মানে এখান থেকে যদি তুমি একটা নাও, এখান থেকে যদি তুমি একটা নাও, এখান থেকে যদি তুমি একটা নাও, মানে হচ্ছে 100 সংখ্যক থেকে যদি তুমি একটা নাও, এই 100 সংখ্যক থেকে যদি তুমি একটা নাও,
এই 100 সংখ্যক থেকে যদি তুমি একটা নাও তাহলে এই তিনটার যোগফল 3 দ্বারা বিভাজ্য হবে। এখন অনেকে বলতে পারে আচ্ছা আমি 1 নিলাম, 8 নিলাম, 6 নিলাম, এলোমেলো নাও, সমস্যা নেই। 1 আর 8 কত? 9, 9 আর 6 কত? 15। এটাই হচ্ছে ম্যাথের সৌন্দর্য। আচ্ছা, তাহলে এই সংখ্যকগুলা পাবো, এতগুলা সংখ্যা পাবো 3 দ্বারা। এটা আসলে সংখ্যা না, মানে হচ্ছে এতগুলা বাছাই পাবো, যে সংখ্যক বাছাইয়ের জন্য সমষ্টি 3 দ্বারা বিভাজ্য হবে। এত সংখ্যক বাছাই পাবো, এত সংখ্যক বাছাই পাবো, এত সংখ্যক বাছাই পাবো। তাহলে টোটাল আমার অ্যান্সার কত? 3 × 10 100 C3, আবার 3 আর 100 যোগ করে দিও না, গুণ করে দিও না, 300 লিখো না, প্লাস 100 C1 100 C1, এটা ক্যালকুলেশন করে যা আসে সেটাই হচ্ছে আমাদের অ্যান্সার। দেখো এই কোয়েশ্চেনটাও বোঝাতে গিয়ে অনেক টাইম লেগে গেছে। যদি কারো বুঝতে সমস্যা, আবার একটু প্রথম থেকে ফিল করার চেষ্টা করো, তারপর অঙ্কটা দেখবো, একটু মুছে নিই। y = 3x সরলরেখার সাপেক্ষে y = 4x সরলরেখার প্রতিবিম্বের সমীকরণ নির্ণয় করো। আচ্ছা, প্রতিবিম্ব মানে কি? প্রতিবিম্ব মানে হচ্ছে যেটা সাপেক্ষে, যেমন ধরো আমি এখানে দাঁড়ালাম, দাঁড়ানোর সামনে আমার এটার ওয়ালের সামনে বা বোর্ডের সামনে আমাকে দেখা যাচ্ছে, সেম এটার পিছনে যাতে আমাকে দেখা যায়, এটাই হচ্ছে প্রতিবিম্ব। তাহলে একটা রেখার প্রতিবিম্ব একটা রেখাই হবে, একটা বিন্দুর প্রতিবিম্ব একটা বিন্দুই হবে। যেমন ধরো একটু নর্মালি বলে আসি, এটা ধরলাম y অক্ষ, এটা ধরলাম x অক্ষ। তাহলে আমি যদি এখানে একটা বিন্দু চিন্তা করি 2,1, তাহলে বলো তো এই y অক্ষের সাপেক্ষে 2,1 এর প্রতিবিম্ব কত? সাপেক্ষটা অনেক ইম্পর্টেন্ট। y অক্ষের সাপেক্ষে তখন তুমি বাম পাশে সেম 2,1 যাবা, তার মানে এটা -2,1 হয়ে যাবে। তার মানে এই এ বিন্দুর প্রতিবিম্বটা এখানে পাওয়া যাবে, বিন্দুর প্রতিবিম্ব বিন্দুই পাওয়া যাবে। কিন্তু এই 2,1 এর বিম্ব তো আরেকটা আছে, যদি তুমি x অক্ষের সাপেক্ষে চিন্তা করো, তাহলে এদিকে 2 যাবে, এখানে হচ্ছে -1 যাবে, 2,-1। এখানেও সেম এ বিন্দুই পাওয়া যাবে, মানে এই বিন্দুর প্রতিবিম্ব পাওয়া যাবে। ধরো আমি এ প্রাইম দিলাম, এ ডাবল প্রাইম দিলাম, এটা হচ্ছে বিন্দুর প্রতিবিম্ব। এখন যদি আমি চিন্তা করি না, একটা রেখার প্রতিবিম্ব আমি অক্ষের সাপেক্ষে দেখতে চাচ্ছি, তাহলে ধরো একটা রেখা, এটা হচ্ছে x = 4 রেখা, এটাকে আমি বললাম y অক্ষের সাপেক্ষে প্রতিবিম্ব কত, তখন তুমি বলবা অবশ্যই এটা x = -4 হচ্ছে y অক্ষের সাপেক্ষে প্রতিবিম্ব। আর এটার তো আর x অক্ষের সাপেক্ষে প্রতিবিম্ব হবে না, ঠিক আছে? এই পোর্শনের প্রতিবিম্ব হতে পারে এই পোর্শনটুকু, পুরো রেখার প্রতিবিম্ব তো ওইভাবে পাওয়া যাচ্ছে না। আচ্ছা, কিন্তু যদি এটা ইনক্লাইন করে থাকে, যেমন ধরো এটা x অক্ষ, এটা হচ্ছে y অক্ষ, একটা রেখা এভাবে গেল, এখন বললাম এই রেখাটার x অক্ষের সাপেক্ষে প্রতিবিম্ব কত, তখন তুমি কি করবা? এই রেখাটাকে এভাবে চিন্তা করবা। এভাবে চিন্তা করলে দেখো, তুমি যদি প্রতিবিম্ব, বা ধরো এটা একটা রেখা, হ্যাঁ, এটা হচ্ছে তুমি পানির মধ্যে এভাবে তাকিয়ে আসো, তাহলে এই যে পানির যে তলটা, এই যে তোমার মাথাটা এরকম দেখা যাবে না? সো এরকম হচ্ছে প্রতিবিম্ব। প্রতিবিম্ব জিনিসটা আমি একটু বোঝালাম। এখন আমি মেন অঙ্কে চলে যাই। বলছে y = 3x সরলরেখার সাপেক্ষে y = 4x সরলরেখার প্রতিবিম্বের সমীকরণ। তাহলে আমরা x অক্ষ আঁকি, y অক্ষ আঁকি। আচ্ছা, y = 3x রেখা আমি এখানে দিলাম, y = 3x রেখা। আরেকটা হচ্ছে y = 4x রেখা, এটা অবশ্যই একটু উপরে হবে, y = 4x রেখা। আচ্ছা, এখন দেখো এই রেখার সাপেক্ষে এই 4x রেখার প্রতিবিম্ব যেহেতু বের করতে বলছে, তাহলে এটা হচ্ছে তোমার মিরর। এটা, আচ্ছা আমি যদি এখানে প্রলেপ দিই তাহলে দেখা যাবে না, তাহলে এখানে হচ্ছে মিরর, হ্যাঁ, প্রলেপ দিলাম, তাহলে এটার সাপেক্ষে কোথায় দেখা যাবে? তো আমি জানি এই জায়গাটাতে যে কোণ, যদি সেম কোণে এই জায়গাটাতে মূলবিন্দুগামী আরেকটা রেখা আমি কল্পনা করি, সেই রেখাটাই হবে এর প্রতিবিম্বের স্থানাঙ্ক। আচ্ছা, এই দুইটা হচ্ছে সহজ একটা অঙ্ক দিছে, দুইটা হচ্ছে একটা মূলবিন্দুগামী সরলরেখার সমীকরণ, তার মানে তাদের যেই আরেকটা প্রতিবিম্ব আসবে সেটাও একটা মূলবিন্দুগামী সরলরেখার সমীকরণ হবে। এখন কোনো মতে যদি তুমি m এর মানটা বের করতে পারো তাহলেই অঙ্ক শেষ। আচ্ছা, এখন তোমাকে কি করতে হবে? এই যে শর্তটা বললাম, এই থেটাটা বের করতে হবে। তাহলে tan থেটার ফর্মুলাটা কি? tan থেটার ফর্মুলা হচ্ছে m1, মানে এটার m কত? 4 মাইনাস m2 হচ্ছে 3, 1 প্লাস m1 ইন্টু m2, মানে হচ্ছে 1/13 হচ্ছে tan থেটা। আচ্ছা, এখন দেখো আমি এটা প্লাস নিয়ে করছি, তাহলে সেম থেটার জন্য নিচেরটাকে আমি মাইনাস যদি ধরে নিই, তাহলে এটার জন্য মাইনাস
মাইনাস দিয়ে যে ফর্মুলাটা আসবে tan θ সমান মাইনাস 3 মাইনাস m 1 প্লাস 3m, তাহলে এটার জন্য এই মধ্যবর্তী কোণটা আসবে সেম জিনিসটাই মাইনাসে আসবে। আচ্ছা, কিন্তু tan θ এর মানটা তো আমরা অলরেডি বের করছি, তো 1/13 যদি বসাই মাইনাস 3 মাইনাস m 1 প্লাস 3m, আর গুণ করলে 1 প্লাস 3m সমান 3 13 39 মাইনাস মাইনাসে প্লাস 13m, বা 13টা এই 3টা এই পাশে নিলে হবে আমার মাইনাস কত, এখানে একটু ভুল হয়েছে নাকি, 3 মাইনাস m বাই 1 প্লাস 3m মাইনাস মাইনাসে প্লাস মাইনাস 39 মাইনাস এই মাইনাস মাইনাসে প্লাস 13m, তো এই পাশে আনলে আমার কত হবে 10m হবে, 10m হবে। পোজ করো। আচ্ছা, এখানে দেখো আমাদের যে এই ফরম্যাটটা ছিল, আমাদের নর্মাল সূত্র কি ছিল, tan θ সমান প্লাস মাইনাস m1 মাইনাস m2 বাই 1 প্লাস m1 ইন্টু m2। প্লাসের জন্য যে ফরম্যাটটা ছিল মাইনাসের জন্য সেম ফরম্যাট ছিল, কিন্তু এই জায়গাটাতে দেখো m1 মাইনাস m2 1 প্লাস m1 ইন্টু m2, কিন্তু এখানে আমি কিন্তু উল্টা লিখছি, হয় তুমি মাইনাস দিবা না হলে তুমি উল্টা লিখবা, আমি দুইটা একসাথে করে ফেলছি। তাহলে আমি কি করব, আমি মাইনাসটাই মুছে দিই, মাইনাসটা মুছে দিলে এখানে হবে 39, এখানে হবে মাইনাস 13, ভেজাল করলাম না। সো মাইনাস 13 এই পাশে আনলে হবে 16m, ওই পাশে গেলে হবে 38, বা m সমান হচ্ছে 19/8, তার মানে আমাদের উত্তর হচ্ছে y সমান 19/8 ইন্টু এক্স, সুতরাং 8y সমান 19x। জিনিসটা আবার একটু বোঝাই, প্রতিবিম্ব জিনিসটা বুঝছি, এটার সাপেক্ষে এই রেখার প্রতিবিম্ব বের করতে বলছে, তাহলে এইটার সাথে এই যে কোণটা, সেই কোণ সেম পরিমাণে নিচে কোণ থাকবে। আচ্ছা, একটার জন্য প্লাস ধরছি, তাহলে আরেকটার জন্য অবশ্যই মাইনাস হবে, আর প্লাসের জন্য আসছে, আর মাইনাস যেহেতু হবে আমি ঘুরাই দিছি, অথবা তোমরা সেম ফরম্যাটে এখানে মাইনাস দিয়ে দিতে পারো, সলভ করলে এম এর মান চলে আসবে। এরপর হচ্ছে 3 নাম্বার, একটু মুছে নেই, x স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 2y সমান 0, স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 2y সমান 0, আর x স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 6x, ওয়াই স্কোয়ার মাইনাস 6x প্লাস 6y মাইনাস 18 সমান 0। বৃত্তদ্বয় পরস্পরকে অন্তঃস্পর্শ করে, সাধারণ স্পর্শক ও স্পর্শবিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করো। আচ্ছা, সাধারণ স্পর্শকের সমীকরণ আমরা সচরাচর করি নাই, কিন্তু একটা জিনিস খেয়াল করে দেখো তো, সাধারণ জ্যার সমীকরণ তো আমরা বের করছি, তো সাধারণ জ্যার সমীকরণ যদি বের করে থাকি, সূত্রটা কি ছিল, প্রথম বৃত্ত থেকে দ্বিতীয় বৃত্ত মাইনাস করে দিবা, এক্স ওয়াই বিশিষ্ট যে চলক, এক্স ওয়াই চলক বিশিষ্ট যে সমীকরণটা আসবে সেটাই হচ্ছে সাধারণ জ্যার সমীকরণ। তাহলে এখন এই দুইটা জিনিস যদি জ্যাটা ছোট হতে হতে একদম স্পর্শ করে, তখন এই রেখাটা রেখা থাকবে না, সাধারণ বিন্দু হয়ে যাবে। তো তোমার বিন্দু হোক সমস্যা নেই, সেম ফর্মেটই তুমি ফলো করো, মাইনাস করো, মাইনাস করলে এক্স স্কোয়ার স্কোয়ার কাটা যাবে, মাইনাস 2y প্লাস 6x মাইনাস 6y প্লাস 18 সমান 0, বা 6x মাইনাস 8y প্লাস 18 সমান 0। সুতরাং 3x মাইনাস 4y প্লাস 9 সমান 0। তাহলে আমরা সাধারণ স্পর্শকের সমীকরণ, মানে এই জায়গাটার স্পর্শকের সমীকরণ আমরা পেয়ে গেছি। যদি তারা স্পর্শ না করে, যদি এখানে অন্তঃস্পর্শ বলছে, চিত্রটা এরকম না, চিত্রটা এরকম, কিন্তু বোঝানোর জন্য তোমাদেরকে আমি ওইভাবে আঁকছি। আচ্ছা, তাহলে এই স্পর্শকের সমীকরণটা আমরা পেলাম। এখন বলছে স্পর্শবিন্দু স্থানাঙ্ক নির্ণয় করে। এখানে দুই রকমের, মানে দুইভাবে করতে পারি। এক নাম্বার, এটার কেন্দ্র জানি, এটার কেন্দ্র জানি। আচ্ছা, এখন কেন্দ্র যদি জানি, তাহলে বলো এই টোটালটা কত, ব্যাসার্ধ আমরা এখান থেকে বের করতে পারবো। তো প্রথমটার জন্য ব্যাসার্ধ কত, প্রথমটার জন্য ব্যাসার্ধ হচ্ছে জি স্কোয়ার এফ স্কোয়ার মাইনাস সি, মানে হচ্ছে 1। আর পরেরটার জন্য ব্যাসার্ধ কত, √9 প্লাস 9 প্লাস 18, তার মানে √18 36, মানে হচ্ছে 6। যাক, ভালো একটা রাউন্ড ফিগার আসছে। তার মানে দেখো পুরাটা কত, চিত্র বড় করে আঁকি যেহেতু সলভ করতেছি। এখানে বৃত্তের কেন্দ্র, এখানে বৃত্তের কেন্দ্র,
এটা কত 6, এটা কত 1। তাহলে আমরা বলতে পারি এই যে বিন্দুটা এ বিন্দু দেই, এটা বি বিন্দু দেই, এটা সি বিন্দু দেই, এইটা 1 হলে পুরাটা যদি 6 হয় তাহলে এটা 5 হবে। তার মানে সি বিন্দুটা এ বিকে 1:5 অনুপাতে অন্তর্বিভক্ত করে, সি বিন্দুটা এ বিকে 1:5 অনুপাতে অন্তর্বিভক্ত করে। এখন বি বিন্দু কত? বি বিন্দু হচ্ছে বড়টার যে কেন্দ্রের ব্যাসার্ধ মাইনাস থাকবে না, শুধু 3, -3, আর ছোটটার কেন্দ্র কত 0,1। এখন দেখো এই বিন্দু যদি আলফা কমা বিটা হয় তাহলে 0-র জন্য হবে 5 × আলফা, 5 আলফা প্লাস 1 × 3 মানে হচ্ছে 3, নিচে হচ্ছে 5 + 1 গুণ করে দিলে 5 আলফা প্লাস 3 সমান 0, সুতরাং আলফা সমান -3/5। আবার দেখো 1 এর জন্য হবে 5 এর সাথে বিটা গুণ 5 বিটা প্লাস -3/5 + 1 বা 6 সমান আড়াআড়ি গুণ করে দিলে 5 বিটা -3 বা 9 সমান 5 বিটা, সুতরাং বিটা সমান 9/5। তার মানে আমাদের স্পর্শবিন্দু -3/5 আর হচ্ছে 9/5। ঠিক আছে, এভাবে বের করতে পারি একটা নিয়ম। আরেকটা নিয়ম হচ্ছে তোমার এই স্পর্শক যে রেখা, সেই রেখার সমীকরণ আমরা জানি। আচ্ছা, এখন এই রেখার সাথে এই ব্যাসার্ধের সমীকরণটা আমরা বের করতে পারবো না, বা এই ছোট বৃত্তের জন্য ব্যাস, এই রেখার সমীকরণ তো বের করতে পারবো। তারপর সমীকরণটা আগে বের করি। দেখো সমীকরণ কিভাবে বের করে, লম্ব রেখার সমীকরণ কি, স্পর্শকের সাথে ব্যাসার্ধ লম্ব থাকে, লম্ব রেখার সমীকরণ এক্সচেঞ্জ হয়ে যাবে 4x + 3y। আচ্ছা, 4x + 3y। এখন এই রেখাটা তুমি এই কেন্দ্র দিয়ে সিদ্ধ করতে পারো অথবা এই কেন্দ্র দিয়ে সিদ্ধ করতে পারো, একই হবে। আমি এই কেন্দ্র দিয়ে সিদ্ধ করলাম তাহলে 0, আর এটা হচ্ছে 3। আর তুমি যদি এই কেন্দ্র দিয়ে সিদ্ধ করো কত হয়, সেম হওয়ার তো কথা, তাহলে কত হয় 3 × 4 = 12 -9, এই 3 আসবে। ঠিক আছে, তার মানে এই যে রেখাটা আসলো আর এই যে রেখাটা, এই দুইটা রেখার ছেদবিন্দু এখন বের করলেই হবে, ছেদবিন্দু বের করলে হবে এই বিন্দু। বোঝা গেছে? যদি না বুঝে থাকো আবার একটু শুরু থেকে দেখো, মানে একই তো কথা। ঠিক আছে, এরপরের অঙ্কটা দেখো 4 নাম্বার। তো 4 নাম্বার দুইটা ম্যাট্রিক্স দেওয়া আছে। তো বলছে দুইটা ম্যাট্রিক্সের গুণফল 0 হলে থিটা ও ফাই এর মধ্যবর্তী কোণ কত এর বিজোড় গণিত। আচ্ছা, তো এ বি যদি আমরা বের করি, আগে এ বি সমান এই বরাবর আসবো আর এই বরাবর নামবো, তাহলে cos² θ × cos² φ, θ × cos² φ প্লাস cos θ sin θ × cos φ sin φ, cos θ sin θ × cos φ sin φ। তো আর একটু ডানে লিখলে ভালো হতো, এই পাশে কি ঠিক থাকবে, পিছিয়ে লিখি। cos² θ cos² φ প্লাস cos θ sin θ cos φ sin φ। আচ্ছা, তারপরে এটার সাথে সেম এই কলামটা আমি গুণ দিব, cos² θ cos φ sin φ, তাও আসলো প্লাস cos θ sin θ × sin² φ, cos θ sin θ × sin² φ। আচ্ছা, এখন আবার সেম এই রোর জন্য করব, cos θ sin θ cos φ sin φ প্লাস sin² θ, ঠিক লিখছি না, cos θ sin θ এর সাথে গুণ হবে cos² φ প্লাস sin² θ এর সাথে গুণ হবে cos φ sin φ। এরপর cos θ sin θ এর সাথে গুণ হবে cos θ sin θ এর সাথে গুণ হবে cos φ sin φ প্লাস
সাইন স্কোয়ার থিটার সাথে গুণ হবে সাইন স্কোয়ার ফাই, থিটা ফাই এর চক্করে পড়লেই শেষ। আচ্ছা এখন দেখো এটা লিখতে পারলে এরপরে হচ্ছে ইজি। এই জায়গা থেকে কি কিছু কমন নেওয়া যায়? কস স্কোয়ার থিটা কস স্কোয়ার ফাই, কস থিটা কস ফাই, মানে একটা কস থিটা একটা কস ফাই কমন নেওয়া যায়। তাহলে একটা কস থিটা একটা কস ফাই যদি কমন নেই, এখানে হবে কস থিটা কস ফাই প্লাস সাইন থিটা সাইন ফাই। একসাথে লিখে ফেলি তো দেখো তো বুঝো নাকি, কস থিটা মাইনাস ফাই। সেম ভাবে কস স্কোয়ার থিটা কস ফাই সাইন ফাই, কস থিটা সাইন ফাই। এখান থেকে কস থিটা সাইন ফাই আমি এখান থেকে কস ফাই নিতে পারবো না, সাইন ফাই নিতে হবে। তো কস থিটা এবং সাইন ফাই কমন নিতে পারলে এখানে হবে কস থিটা সাইন ফাই, কস থিটা চলে গেল, সাইন থিটা সাইন ফাই, তার মানে এখানেও হবে কস থিটা মাইনাস ফাই। এখানে কস থিটা সাইন থিটা কস স্কোয়ার ফাই সাইন স্কোয়ার থিটা কস ফাই সাইন ফাই কি কমন নেওয়া যায়? কস থিটা কমন নেওয়া যায় না, সাইন থিটা কমন নেওয়া যায়, কস ফাই কমন নেওয়া যায়। তার মানে সাইন থিটা কস ফাই কমন নেওয়া যায়, নিলে এখানে কস থিটা কস ফাই থাকে আর এখানে সাইন থিটা সাইন ফাই থাকে, সেম কস থিটা মাইনাস ফাই। এখানে কস থিটা কস ফাই, এখানে যে সাইন থিটা সাইন ফাই সাইন থিটা সাইন ফাই কমন নেওয়া যায়, তো সাইন থিটা সাইন ফাই কমন নিলে কস থিটা প্লাস কস থিটা সাইন ফাই সাইন থিটা সাইন ফাই আছে, কস থিটা মাইনাস ফাই। আমি নিজেই বুঝতেছি না কত কস থিটা কস ফাই সাইন থিটা সাইন ফাই। দেখো যাই হোক একটা ফরম্যাটে চলে আসছে, প্রত্যেকটার মধ্যে একটা টার্ম পাওয়া গেছে যেটা হচ্ছে কস থিটা মাইনাস ফাই। এখন যদি এ বি এর মান শূন্য হতে হয় তাহলে তোমার এই একটা টার্ম শূন্য হলেই কিন্তু সব কমপ্লিট। তাহলে এটা শূন্য ধরো, কস থিটা মাইনাস ফাই সমান হচ্ছে শূন্য। তাহলে কস কতর মান হচ্ছে তোমার শূন্য? কস থিটা সমান শূন্য হলে থিটা সমান হচ্ছে 2n মাইনাস 1 পাই বাই 2, 2n মাইনাস 1 পাই বাই 2। তাহলে এটা কি জোড় না বেজোড়? হচ্ছে বেজোড়, তার মানে এটা হচ্ছে বেজোড় গুণিত। এই হচ্ছে অ্যান্সার। তো এখন তোমরা 5 নাম্বার থেকে যে কোশ্চেনটা দেখবা তোমরা, মানে 5, 6, 7, 8, 9, 10 পর্যন্ত যে কোশ্চেনটা থাকবে সবগুলো কোশ্চেনের অ্যান্সার আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিছি। তো ওই কোশ্চেনগুলোর অ্যান্সার যদি তুমি দেখো, একটু সময় নিয়ে দেখো, অনেক বেসিক তোমার এখানে ডেভেলপ হবে। আশা করি সবাই দেখবা। আবার নেক্সট যে আমরা এইচএসসি ম্যাথ ফার্স্ট পেপারের স্পেশাল এক্সাম 2 নিব সেটা আমরা, আচ্ছা এখানে একটা জিনিস লিখতে ভুলে গেছি, এটা হচ্ছে চ্যাপ্টার 1 থেকে চ্যাপ্টার 5 পর্যন্ত ছিল। তো 6 থেকে 10 পর্যন্ত আমি এরকম কিছু কোয়েশ্চেন নিয়ে আসবো। ততদিন আমার সাথে থাকবা, চ্যানেল সাবস্ক্রাইব এবং বেল আইকন ক্লিক করে বসে থাকবা। সবাইকে ধন্যবাদ।